হ্যালো এভরিওয়ান, আমি রাজেশ দে, তোমাদের ফিজিক্স গাইড। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের এই চ্যানেলে। আজকের আলোচনাতে আমরা ক্লাস 10 ভৌতবিজ্ঞানের আলো চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। এখন ক্লাস 10 ভৌতবিজ্ঞানে ফিজিক্সের আন্ডারে যে কটা বড় বড় চ্যাপ্টার, বেসিক্যালি দুটো বড় চ্যাপ্টার তোমাদের সিলেবাসে আছে, একটা হচ্ছে আলো, একটা হচ্ছে তড়িৎ। যেহেতু বড় চ্যাপ্টার তাহলে অবশ্যই ওয়েটেজ তো এদের বেশি থাকবে, তাহলে মাধ্যমিকের জন্য আলো চ্যাপ্টারটা তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এখন তোমরা যারা যারা আলোর ভিডিও দেখছো তাদের মধ্যে দু ধরনের ছেলে বেসিক্যালি আছো। এক ধরনের ছেলে যারা যারা ভৌতবিজ্ঞান পড়তে ভালোবাসো, যারা পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়তে চাও। আরেক ধরনের ছেলে আছে যারা বিজ্ঞান পড়তে ভালোবাসে না, বিজ্ঞান ভয় লাগে, বুঝতে পারো না। আগে আসি যাদের বিজ্ঞান পড়তে ভালো লাগে এবং যাদের সায়েন্স নিয়ে পড়ার পরিকল্পনা রয়েছে। দেখো, তোমাদের যেহেতু বিজ্ঞান পড়তে ভালোবাসে, তারা যেহেতু তোমরা বিজ্ঞান পড়তে ভালোবাসো, তোমাদের ট্যালেন্ট প্রকাশ করার একটা চ্যাপ্টার হচ্ছে আলো। তোমাদের ট্যালেন্ট কিন্তু এই চ্যাপ্টারেই প্রকাশ পাবে। কেন? কারণ এই চ্যাপ্টার থেকে অনেক ধরনের অঙ্ক করানো পসিবল। আমি সিলেবাসের মধ্যে থাকবো, কিন্তু দেখবে এরকম অনেক ধরনের অঙ্ক করানো পসিবল, যেগুলো হয়তো তোমাদের পরীক্ষাতে আসবে না, কিন্তু সেম জিনিস যা করাবো সেটা কিন্তু ক্লাস 12-এ রিপিট হবে। তোমাদের ঘরে যদি দাদা দিদি থেকে থাকে যারা সায়েন্স নিয়ে পড়েছে, বা যাদের সায়েন্স অলরেডি পড়া হয়ে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবে যে ক্লাস 12-এ সব থেকে বড় যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে রে অপটিক্স, অর্থাৎ যেটা আমরা এখন পড়বো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এখন এই চ্যাপ্টারটা যদি ভালো করে পড়ে নাও, যদি ভালো করে মানে ওই তোমাদের টেক্সট বইয়ে যা আছে সেটা পড়ার কথা বলছি না, আমাদের সিলেবাসে যা যা আছে সেগুলো যদি ভালো করে পড়ে নাও, যদি একটু ডিটেলসে যদি পড়তে পারো, তাহলে ক্লাস 12-এর 50% জিনিস কিন্তু ক্লাস 10-এই শেষ হয়ে যাবে। তাহলে আলো চ্যাপ্টারটা যদি ভালো করে যদি পড়তে পারো, তাহলে ক্লাস 12-এ আলো, যেটা সব থেকে বড় চ্যাপ্টার ক্লাস 12-এ, তাহলে 50% জিনিস আমি কথা দিচ্ছি ক্লাস 10-এই শেষ হয়ে যাবে। প্লাস আমাদের সিলেবাসের জিনিসটা যদি ভালো করে পড়তে পারো, তাহলে আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, নিট আর জেই মেনের 50% মানে অঙ্ক করার দিক দিয়ে তুমি 50% অলরেডি এগিয়ে যাবে আর 5টা ছেলের থেকে, যারা সেম জিনিস ক্লাস 12-এ নতুন শিখবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে আলো চ্যাপ্টারটা কিন্তু ভালো করে করবে। বারবার ধরে বলছি, আলো চ্যাপ্টারটা কিন্তু একটু স্পেশাল ফোকাস দেবে। এবারে আসি যারা সায়েন্স পড়তে ভালোবাসো না। এখন যারা যারা ভালোবাসো না তাদের মধ্যে আবার দু ধরনের ছেলে আছে, যারা শুধুমাত্র নাম্বার পেতে চাইছো, আরেক ধরনের ছেলে আছে যারা শিখতে চাইছো। প্রথমে আছে যারা নাম্বার পেতে চাইছো। যারা নাম্বার পেতে চাইছো তাদেরকে আমি বলবো, মাধ্যমিকের প্রিভিয়াস 10 বছরের কোয়েশ্চেন নাও, আলোর কোয়েশ্চেনগুলোকে একটা পেজে লেখো, আর সেই কোয়েশ্চেনগুলোকেই শুধুমাত্র সেইটুকু বোঝো যেটুকু মুখস্থ করতে তোমাদের কাজে আসবে। যদি সেই কোয়েশ্চেনগুলো রেডি করে নাও, তাহলে আলো থেকে নাম্বার তোমরা পেয়ে যাবে। এর বেশি কিছু করতে লাগবে না। আর এত বড় লেকচার যেটা আমি করবো যেটা আমি করাবো সেটা দেখারও দরকার নেই। এবারে আসছে তাদের কথা যারা বুঝতে চাইছো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তোমাদের জন্য এর থেকে ভালো ভিডিও তুমি হয়তো ইউটিউবে আর পাবে না। আমি একদম 0 লেভেল থেকে শুরু করব, আর যতটা লেভেল পর্যন্ত নিয়ে যাওয়া পসিবল ততটা লেভেল পর্যন্ত নিয়ে যাব, উইথ তোমাদের ইন্টারেস্টটা বজায় রেখে। তোমাদের একটু কোনো মনে হবে না যে স্যার এটা জোর করে মুখস্থ করাচ্ছে, মুখস্থ করতে হচ্ছে, মাথায় ঢুকছে না। তোমাদের ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট বোঝাবো, একটা জিনিসও মুখস্থ করতে লাগবে না, সব জিনিস লজিক্যালি হবে, কিন্তু তোমাদেরকে পরিশ্রম করতে হবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আজকের লেকচারটা বা আলোর আমি যে লেকচারগুলো তোমাদেরকে প্রোভাইড করব, সেই লেকচারগুলো যদি একবার ভালো করে দেখো, তারপরে আমি যেগুলো পড়াবো সেগুলো বুঝে বুঝে যদি খাতায় নোট ডাউন করো, তাহলে আলো আজ থেকে বা লেকচার দেখার পর থেকে তোমাদের কিন্তু আলো চ্যাপ্টারটা করতে কিন্তু ইন্টারেস্ট লাগবে। আর যদি ইন্টারেস্ট আমি বিল্ড করাতে পারি, তারপরে তোমরা নিজেরাই খুঁজে খুঁজে অঙ্ক করে নেবে। এই গ্যারেন্টিটা আমি দিলাম। এবারে পরীক্ষাতে কত বেশি নাম্বার পাবে সেটা ডিপেন্ড করছে তোমরা একটা জিনিস কতবার প্র্যাকটিস করছো, কতটা জানো তার উপরে পরীক্ষায় কত নাম্বার পাবে সেটা কিন্তু যায় আসে না। তুমি কতটা প্র্যাকটিস করেছো তার উপরে ডিপেন্ড করছে তুমি কত নাম্বার পাচ্ছ। তাহলে নাম্বার পাওয়াটা পুরোপুরি তোমাদের হাতে রয়েছে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি নাম্বার পাবে। এবারে আমি কিরকম ভাবে পড়াবো, আমার ফার্স্ট প্রায়োরিটি হবে তোমাদের নলেজের উপর ফোকাস করা। তোমাদের নলেজটা ইনক্রিজ করা আমার কাজ হবে, যাতে করে অঙ্ক করতে তুমি আগ্রহী হও, সেই আগ্রহটা বাড়ানো আমার কাজ হবে, তোমাদের নলেজ বাড়ানো আমার কাজ হবে। আর আমার চেষ্টা থাকবে আলোটা এমনভাবে পড়িয়ে দিই যাতে করে ক্লাস 12-এর 50% জিনিস যেন এইখানেই শেষ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আমরা সিলেবাস থেকে কিন্তু বাইরে বেরাবো না। এমন এমন জিনিস পড়াবো যেগুলো সিলেবাসেই থাকবে, সিলেবাসের বাইরে কোনো জিনিস আমি পড়াবো না, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? যেহেতু আমি যেই নিটেই বেশি পড়াই,
আমি এটার ব্যাপারেই বেশি প্রফেশনাল, তাই জন্য আমার চেষ্টা হবে যাতে করে এইখান থেকে মানে এটা একটা ব্রিজ কোর্সের মতো তোমাদের জন্য কাজ করবে, যাতে করে ওইখানে তোমাদের একদম স্মুথ সুবিধা হয়। প্লাস অবশ্যই মাধ্যমিকে কি করে বেশি নাম্বার পাবে সেই বিষয়ে আমি ফোকাস রাখবো। আমি বলে দেবো এটা মাধ্যমিকে আসে, মাধ্যমিকের জন্য এটা ইম্পর্টেন্ট, চিন্তা করার দরকার নেই, বলে দেবো। আর যারা যারা শুধুমাত্র নাম্বার পেতে চাইছো তারা শুধু আমি যেগুলো বলে দেবো, যেগুলো এই জিনিসটা মাধ্যমিকে আসে, এইখান থেকে মাধ্যমিকে কোয়েশ্চেন আসে, তোমরা শুধুমাত্র সেইটুকু দেখলেই কিন্তু তোমাদের নাম্বার ইজিলি হয়ে যাবে। তো চলো আজকের আলোচনা আমরা শুরু করছি, অনেকটা ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছি, চলো একদম জিরো লেভেল থেকে পড়াবো। হ্যাঁ, প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কাকে বলে পরীক্ষাতে কোনোদিনও আসবে না, কারণ প্রতিফলন তোমাদের ক্লাস 7 ক্লাস 8 শেখানো হয়েছে। কিন্তু যেহেতু বললাম জিরো লেভেল থেকে শুরু করবো, তাহলে আলোর প্রতিফলনটা আগে আমি বলে দিই। দেখো, আলোর প্রতিফলন যদি বুঝতে হয় একটা এক্সাম্পল তোমাকে আমি দিচ্ছি। সাপোজ করো তোমার হাতে একটা বল আছে, এই বলটাকে একটা স্পেসিফিক ডাইরেকশনে ছুড়ে দিলে, এখন বলটার মুভমেন্ট করছিল বলটা মুভ করছিল একটা স্পেসিফিক ডাইরেকশন বরাবর। মুভ করার সময় রাস্তায় একটা দেওয়াল পড়লো, দেওয়াল কি করলো, দেওয়ালটা আলোটা দেওয়াল পড়লো, দেওয়াল কি করলো, বলটা যেদিক থেকে আসছিল ধাক্কা মেরে আবার সেদিকেই ব্যাক করে দিল। তাহলে বলটা যেদিক থেকে আসছিল দেওয়াল ধাক্কা মেরে বলটাকে সেই দিকেই পাঠিয়ে দিল। তাহলে যেদিক থেকে বলটা আসছিল ধাক্কা মেরে সেদিকেই পাঠিয়ে দিল, এই ঘটনাটাকে আলোর প্রতিফলন বলবো। যেদিক থেকে একটা স্পেসিফিক জিনিস আসছিল সেদিকেই ব্যাক করে দিল, যেদিক থেকে আসছিল সেদিকেই ব্যাক করে দিল, এই ঘটনাকে আমরা প্রতিফলন বলবো। আমরা এখানে বলের এক্সাম্পল নিলাম তাই জন্য এটা হলো বলের প্রতিফলন। যদি আলোর এক্সাম্পল নিতাম তাহলে এটা হয়ে যেত আলোর প্রতিফলন। সাপোজ করো একটা আয়না রেখেছি, আয়নাটা কি হয়, মসৃণ হয়, চকচকে হয়। আয়না বা দর্পণের উপরের অংশটা কি হয়, মসৃণ হয়, চকচকে হয়। এবার তুমি সাপোজ করো একটা লেজার লাইট ফেললে, সরি, একটা দর্পণ আছে, এর উপরে তুমি লেজার লাইট ফেললে, লাইট একটা স্পেসিফিক ডাইরেকশন বরাবর যাচ্ছিল। দর্পণটা কি করলো, লাইট যেদিক থেকে আসছিল আবার সেদিক মানে যে মাধ্যম থেকে লাইটটা আসছিল সে মাধ্যমেই ব্যাক করে পাঠিয়ে দিল। এই যে ব্যাক করে পাঠানোর যে ঘটনা, এটাকে কিন্তু আমরা আলোর প্রতিফলন বলবো। এখানে আলোর প্রতিফলনের ডেফিনেশনটা একটু অন্যভাবে দেওয়া আছে। দেখো, প্রতিফলনকে আমরা রিফ্লেকশন বলবো। কি ডেফিনেশন দিয়েছে দেখো, বলছে একটা নির্দিষ্ট মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়ে আলোক রশ্মি যদি দ্বিতীয় কোনো মাধ্যমে আপতিত হয় তবে মাধ্যম দুটির বিভেদ দলে, মানে একটা আলোক রশ্মি তোমার এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাচ্ছিল, যখন দুই মাধ্যমের বিভেদ তলে যখন এসে পড়লো তখন কি হলো, দুই মাধ্যমের বিভেদ তল থেকে দিক পরিবর্তন করে আপতিত আলোক রশ্মির কিছু অংশ আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। দিক পরিবর্তন করে আপতিত আলোক রশ্মির কিছু অংশ আবার সেই মাধ্যমে ফিরে আসে। যখন আলোক রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন ট্রাভেল করছিল, সাপোজ করে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ট্রাভেল করছে, দুই মাধ্যমের বিভেদ তল এসে পড়লো, দুই মাধ্যমের বিভেদ তল কি করলো, যে আলোটা আসছিল তার কিছু অংশকে আবার ফেরত অন্য ওই মাধ্যমে পাঠিয়ে দিল। আলো আসছিল, দুই মাধ্যমের বিভেদ তল কি করলো, আপতিত আলোর কিছু অংশকে যে মাধ্যম থেকে আলোটা আসছিল সেই মাধ্যমে পাঠিয়ে দিল, ফেরত পাঠিয়ে দিল। এই যে ফেরত পাঠালো বা আলোটা ফেরত চলে গেল, এই ফেরত চলে যাওয়ার ঘটনাকে আমরা আলোর প্রতিফলন বলবো। বোঝা গেছে? এটাকেই আমার আলোর প্রতিফলন বলে, এটাকেই আমরা আলোর প্রতিফলন বলবো। বোঝা গেছে? এবার আলোর প্রতিফলন যদি বুঝতে লাগে, দর্পণ ড্র করি আগে একটা। দর্পণের এটা হচ্ছে দর্পণের অংশ, এটা তো বুকিস ডেফিনেশন হলো, তোমরা একটা গদা বাংলায় বোঝো। দর্পণের দুটো অংশ হয়, একটা হচ্ছে মসৃণ বা চকচকে অংশ, মসৃণ অংশ বা চকচকে অংশ বলতে পারো, এই দিক দিয়েই প্রতিফলন হয়। তো প্রতিফলনটা কিন্তু এই দিক বরাবর হবে। আর দর্পণের পেছনের দিকটা অস্বচ্ছ হয়, সেই দিক বরাবর কিন্তু কোনো প্রতিফলন হয় না। সাপোজ করো একটা আলোক রশ্মি এই দিক থেকে এলো, ঠিক আছে, এলো, এই দর্পণটা কি করবে বা প্রতিফলক তলটা কি করবে, যে মাধ্যম থেকে আলোক রশ্মিটা এসেছিল, অর্থাৎ এই মাধ্যম থেকে আলোক রশ্মিটা এসেছিল, এই রশ্মিটাকে আবার সেই মাধ্যমে ব্যাক পাঠিয়ে দেবে, ব্যাক পাঠিয়ে দিল।
এই যে ব্যাক পাঠানোর ঘটনা, এইটাকে আমরা আলোর প্রতিফলন বলবো। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এটাই হলো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কোন দিক দিয়ে হবে? আলোর প্রতিফলন জেনারেলি মসৃণ চকচকে তল দিয়ে হয়। এই উপরের দিকটা হচ্ছে মসৃণ চকচকে তল, ভেতরের তলটা হচ্ছে ঘষা অস্বচ্ছ, যেদিকে কোনো প্রতিফলন হবে না। তাহলে আলোর প্রতিফলন কি বোঝা গেছে? এবারে আলোর প্রতিফলন জেনারেলি প্রতিফলনের সূত্র। প্রতিফলন হচ্ছে কিভাবে এটা বুঝতে গেলে তোমাকে প্রতিফলনের সূত্র বুঝতে হবে। সূত্রগুলো কি বলছে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে স্থাপন করা লম্ব সবসময় একই সমতল বরাবর অবস্থান করে। ঠিক আছে, এবার আপতিত রশ্মি কি, প্রতিফলিত রশ্মি কি, আবার আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বটাই বা কি? আমি তোমাকে প্রতিফলনটাকে বলের এক্সাম্পল দিয়ে বোঝালাম। সাপোজ করো না, সাপোজ করো এটা হচ্ছে একটা বল। ঠিক আছে, এটা হচ্ছে একটা বল। এই বলটাকে ছুড়ে দিলাম এইদিকে, দেওয়ালটা কি করলো? বলটাকে ধাক্কা মেরে আবার যেদিক থেকে এসেছিল সেদিকেই পাঠিয়ে দিল। যে মাধ্যম থেকে, মানে যে দিক বরাবর বলটা এসেছিল, যে মাধ্যম থেকে বলটা এসেছিল সেই মাধ্যমে ব্যাক করে পাঠিয়ে দিল। এটা হচ্ছে বলের প্রতিফলন ধরে নিতে পারো। এবারে এই যে বলটা এলো বা এই যে আলোক রশ্মিটা এলো, এই যে বলটা এলো বা এই যে আলোক রশ্মিটা এলো, এই আলোক রশ্মিটাকে আমরা বলবো আপতিত আলোক রশ্মি। কি বললাম? এই রশ্মিটাই হবে আপতিত আলোক রশ্মি। যেটা প্রতিফলিত হয়ে চলে গেল সেটাকে বলবো প্রতিফলিত আলোক রশ্মি, এটাকে বলবো আপতিত আলোক রশ্মি। এটা হচ্ছে আপতিত, এটা হয়ে গেল প্রতিফলিত। আপতন বিন্দু কোনটা? দেখো এইখানে আলোক রশ্মিটা, এই বিন্দুতে আলোক রশ্মিটা আপতিত হয়েছে, তাহলে এটা হয়ে গেল আপতন বিন্দু। আমার এটা হয়ে গেল আপতন বিন্দু, এটা হয়ে গেল আপতন বিন্দু। আপতন বিন্দুতে আমাকে কি করতে হবে? আপতন বিন্দুতে একটা লম্ব ড্র করতে হবে। এই আপতন বিন্দুতে একটা লম্ব ড্র করতে হবে। লম্ব ড্র করলাম, আপতন বিন্দুতে লম্ব ড্র করেছি। এবারে কি বলছে সূত্রটা? বলছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি আমরা বুঝে নিয়েছি। প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আমরা বুঝে নিয়েছি। আপতন বিন্দুতে স্থাপন করা লম্ব, লম্বটা আমরা বুঝে নিয়েছি। সর্বদা একই সমতলে অবস্থান করে। একই সমতলে অবস্থান কি করে করছে? দেখো এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে আপতন বিন্দু। এই আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব হচ্ছে এটা। বলছে এরা সবসময় একই সমতলে অবস্থান করবে, অর্থাৎ দেখো এরা একই বোর্ডের সমতল বরাবর অবস্থান করেছে। এটা হয়ে গেল আপতিত রশ্মি, এটা হয়ে গেল প্রতিফলিত রশ্মি, এটা হয়ে গেল আপতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব। দেখো এইটা হয়ে গেল আপতিত রশ্মি, এইটা হয়ে গেল প্রতিফলিত রশ্মি। এই যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর এইটা হচ্ছে আপতন বিন্দু। এই আপতন বিন্দুতে লম্ব ড্র করবো। দেখো এরা সবসময় একই সমতলে আছে। এই যে বোর্ডের প্লেন, বোর্ডের প্লেন বরাবর আছে। কালো পেনটা দেখা যাচ্ছে কি? যাচ্ছে না মনে হয়। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে আপতন বিন্দুতে অঙ্কিত লম্ব, এরা সবসময় একই সমতলে থাকবে। এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে আপতন বিন্দু। আপতন বিন্দুতে অঙ্কিত বিলম্ব সবসময় একই সমতল বরাবর থাকবে। বোঝা গেছে? ক্লাস 8-এর জিনিস বা 9-এর জিনিস, 8-এর জিনিস। এবারে বলছে আপতন কোণ। আপতন কোণ মানেটা কি? এই যে আপতন কোণটা আছে না, এই আপতন কোণ মানেটা কি? এই আপতন কোণ মানেটা কি? আর এই প্রতিফলন কোণ মানেটাই বা কি? মনে হতে পারে বেসিক জিনিস পড়াচ্ছি, কিন্তু এই জিনিসগুলোই কিন্তু কাজে লাগবে। এই জিনিসগুলোই কাজে লাগবে, এইগুলো ভালো করে বোঝো। বিশ্বাস করো এর বাইরে কিন্তু কোনো আলোতে যা যা কমপ্লিকেটেড ছবি পড়বো না, এর বাইরে কিন্তু থাকবে না। এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি দিয়েই হবে, আপতন কোণ, প্রতিফলন কোণ দিয়েই হবে। তাই জন্য এই জিনিসগুলো ভালো করে বুঝে নাও। বলছে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ করে, আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাকে আমরা আপতন কোণ বলবো। প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাকে প্রতিফলন কোণ বলবো। তাহলে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাকে আপতন কোণ বলবো।
প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাকে প্রতিফলন কোণ বলবো। আমার সঙ্গে সঙ্গে প্লিজ রিপিট করবে, দরকার পড়লে ভিডিওটা পজ করে আমি যেটা বলছি সেটা মনে মনে আর আওড়াবার চেষ্টা করো বা মুখে মুখেই বলার চেষ্টা করো। আপতিত রশ্মি, আবার বলছি আমার সঙ্গে বলার চেষ্টা করো, তাহলে বিশ্বাস করো ঘরে যেও পড়তে হবে না, এখানের পড়া এখানেই কমপ্লিট হয়ে যাবে। আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ করে এটাকে আপতন কোণ বলবো। প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ করবে এটাকে প্রতিফলন কোণ বলবো। আর প্রতিফলনের সূত্র বলছে আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ হবে। প্রতিফলনের সূত্র বলছে আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ হবে, অর্থাৎ অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর হবে। আই কে বলবো আপতন কোণ, আই কে বলবো আপতন কোণ, ছেড়ে দাও। এই যে আপতন কোণ, আপতন কোণকে আমরা কি বলবো? আপতন কোণকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। আপতন কোণকে আমরা বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এইটাকে কি বলবো? এটাকে বলবো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটাকে বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এটাকে বলবো অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করব, এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করব। আর বলছে পরস্পর সমান হয়, তাহলে অবশ্যই অ্যাঙ্গেল আই ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর হবে, অ্যাঙ্গেল আর হবে। এই জিনিসটাই হচ্ছে প্রতিফলনের সূত্র। লাইটের, আবার বলছি লাইটের যাবতীয় যা যা কনসেপ্ট, যা যা জটিল তোমার ডায়াগ্রাম ড্র করব সেগুলো সব কিন্তু প্রতিফলনের সূত্র মেনেই হবে, ঠিক আছে? আশা করছি এতটা ক্লিয়ার হয়েছে। এতটা যদি ক্লিয়ার হয়ে যায়, একবারটি যতটা পড়ালাম খাতায় নোট ডাউন করে একবার রিভাইজ করে নাও, তারপরে নেক্সট এগোবে। আমি কি বললাম? এতটা যতটা পড়া হলো ততটা খাতায় লেখো আগে, পারলে না দেখে দেখে লেখো, চোখ বন্ধ করে মেমোরাইজ করো স্যার কি কি করালো। স্যার ফার্স্টে করালো প্রতিফলন কাকে বলে, সেকেন্ডে করালো প্রতিফলনের এক্সাম্পল দিল, যা ঠিক আছে আলোর প্রতিফলনের সঙ্গে বলের প্রতিফলনের সম্পর্ক রয়েছে। তৃতীয়তে করালো স্যার কি করালো? প্রতিফলনের সূত্র করালো। আচ্ছা, প্রতিফলনের সূত্রতে কি ছিল? আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সবসময় একই সমতলে থাকবে, আপতন কোণ প্রতিফলনের কোণের মান সবসময় সমান হবে। আচ্ছা বুঝলাম। আচ্ছা আপতিত রশ্মি কি বুঝলাম, প্রতিফলিত রশ্মি কি বুঝলাম, আপতন কোণ কি বুঝলাম, প্রতিফলন কোণ কি বুঝলাম, আই ইজ ইকুয়াল টু আর হবে, এটা বুঝলাম। এতটা ক্লিয়ার হয়েছে, তারপরেই নেক্সট এগোবে, ঠিক আছে? রিভিশনটা বেশি ইম্পর্টেন্ট, আমি তো সব পড়িয়ে দেবো কিন্তু তোমাদের রিভিশনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এখন দেখো প্রতিফলনের প্রকারভেদ। প্রতিফলন দুই প্রকার, যেমন নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন কি, বিক্ষিপ্ত প্রতিফলন কি তোমরা অলরেডি ক্লাস 8-এ পড়েছো। নিয়মিত প্রতিফলন করাতে যদি হয় তাহলে অবশ্যই সমতল দর্পণের প্রয়োজন হবে, আর সমতল দর্পণটা আমি এখানে অলরেডি এঁকে ফেলেছি, ঠিক আছে? তাহলে নিয়মিত প্রতিফলন করতে গেলে আমার প্রয়োজন সমতল দর্পণ, আমার প্রয়োজন সমতল দর্পণ। আর বিক্ষিপ্ত প্রতিফলন করতে গেলে আমার প্রয়োজন গোলীয় দর্পণ। এখন দেখো আমাদের সিলেবাসে সমস্ত কিছু আলোচনাগুলো গোলীয় দর্পণের উপর ভিত্তি করেই করা হয়েছে। তা বলে কি সমতল দর্পণ সিলেবাসে নেই? হ্যাঁ অবশ্যই সমতল দর্পণ সিলেবাসে আছে। সমতল দর্পণ থেকে প্রশ্ন আসে না সেটা আলাদা কথা, কিন্তু সমতল দর্পণ সিলেবাসে আছে। আর তোমরা এখন কি করবে? সমতল দর্পণ পড়বে না, আর দিয়ে সেটাই ক্লাস 12-এ গিয়ে পড়বে। তাহলে কেন তুমি এখন পড়ছো না? এখন পড়ো। হ্যাঁ, যাদের না শুধুমাত্র নাম্বার পাওয়ার উদ্দেশ্য তাদেরকে সমতল দর্পণ পড়তে হবে না। তুমি একটা জিনিস বলো, সমতল দর্পণ না পড়েই তুমি গোলীয় দর্পণ পড়ে নেবে? হতে পারে? তুমি নিয়মিত প্রতিফলন বুঝলে না কিন্তু তুমি বিক্ষিপ্ত প্রতিফলন বুঝে নেবে, সম্ভব কি সেটা? তাই জন্য বলছি এগুলো হয়তো সিলেবাসে আছে কিন্তু পরীক্ষাতে কোয়েশ্চেন আসে না, কিন্তু এগুলো এখন যদি পড়ে নাও তাহলে কিন্তু পরে তোমার ব্যাপারটা খুব ইজি হবে, ঠিক আছে? যাই হোক, প্রথমে আসছি নিয়মিত প্রতিফলন, তারপরে আসছি বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন যদি বুঝতে হয় তাহলে এটা সমতল দর্পণ আগে ড্র করতে হবে। ড্র করলাম সমতল দর্পণ।
কিছু রশ্মি এরকম করে এসে পড়েছে। আবার এইগুলো হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলন মানে কি? সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ একটা স্পেসিফিক ডাইরেকশন থেকে সমতল দর্পণের উপর এসে পড়বে। যেহেতু একটা স্পেসিফিক ডাইরেকশন থেকে আলোক রশ্মিগুলো আসছিল, আফটার রিফ্লেকশন অর্থাৎ প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলো একটা স্পেসিফিক ডাইরেকশন বরাবর যাবে। আমার রশ্মি এসে পড়েছিল সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ একটা স্পেসিফিক ডাইরেকশন থেকে এসেছিল। যদি প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুচ্ছগুলোও যদি সমান্তরাল হয় এবং সেটা যদি একটা স্পেসিফিক ডাইরেকশন বরাবর যদি যায়, তাহলে সেটাকে বলবো নিয়মিত প্রতিফলন। তাহলে চোখ বন্ধ করে রিভাইজ করো, নিয়মিত প্রতিফলন মানে কি পড়লাম? নিয়মিত প্রতিফলনে সব থেকে প্রথমে দেখলাম সমতল দর্পণ আমার লাগবে। নিয়মিত প্রতিফলনে আমরা দেখলাম যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ একটা স্পেসিফিক ডাইরেকশন থেকে এসেছিল। প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরাল হলো এবং তারা একটা স্পেসিফিক ডাইরেকশন বরাবরই গেল। এই ধরনের প্রতিফলন যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন। বোঝা গেছে নিয়মিত প্রতিফলন মানে কি? আমি আবার বলছি, আমি বললাম, দুবার রিভাইজ করালাম, তৃতীয় রিভিশনটা কিন্তু তোমাকে করতে হবে, আমার সাহায্য না নিয়ে করতে হবে। চোখ বন্ধ করে রিভাইজ করে নাও, খাতায় লিখে নাও, না দেখে খাতায় লেখো, ঠিক আছে? আমি কিন্তু নিয়মিত প্রতিফলন কি সেটা লেখালাম না, ওটা তোমার কাজ, তোমাকে লিখতে হবে, ঠিক আছে? চলো এবারে আমি কি বললাম, যাই প্রতিফলন হোক না কেন সেগুলো কিন্তু প্রতিফলনের নিয়ম মেনেই হবে। তাহলে দেখো, এটা হয়ে গেছে আপতিত রশ্মি, দেখো এইটা হয়ে গেছে আমার আপতিত রশ্মি, এটা হয়ে গেছে আপতিত রশ্মি, এটা হয়ে গেছে আপতিত রশ্মি, এটা হয়ে গেছে প্রতিফলিত রশ্মি, এটা হয়ে গেছে প্রতিফলিত রশ্মি, এটা হয়ে গেছে প্রতিফলিত রশ্মি। এবার আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি তো আমরা বুঝেছি, এবারে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি বুঝেছি। এবার আমাকে দেখাতে হবে এটা প্রতিফলনের সূত্র মেনে চলছে। প্রতিফলনের সূত্র অর্থাৎ আপতন কোণ ইজ ইকুয়াল টু প্রতিফলন কোণ করতে হবে। আপতন কোণ যদি বের করতে হয় তাহলে আপতন বিন্দুতে আমাকে অভিলম্ব ড্র করতে হবে। আপতন কোণ প্রতিফলন কোণ যদি আমাকে সমান দেখাতে হয় তাহলে আপতন বিন্দুতে আগে অভিলম্ব ড্র করতে হবে। এই যে আপতন বিন্দু, এই আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব ড্র করলাম। এই যে আপতন বিন্দু, এই যে আপতন বিন্দু, এই আপতন বিন্দুতে আমি অভিলম্ব ড্র করছি। দাঁড়াও, বোঝা গেছে? দেখা যাচ্ছে? সুন্দর। চলো তাহলে আমাকে দেখাতে হবে আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান, ঠিক আছে? দেখো, এই যে আপতন কোণ আই, এই প্রতিফলন কোণ আই সমান হচ্ছে, এই যে আপতন কোণ আই, এই যে প্রতিফলন কোণ আই সমান হচ্ছে, এই যে আই আর সমান হচ্ছে। বাস এই জিনিসগুলো দেখাতে লাগবে। বোঝা গেছে? এইটা হয়ে গেল আমার নিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলনকে চোখ বন্ধ করে রিভাইজ করে খাতায় লিখে নাও। এবারে আসছে বিক্ষিপ্ত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলন কি করতে গেলে কি লাগবে? আমার গোলীয় দর্পণ লাগবে। তাহলে গোলীয় দর্পণ কাকে বলে তার ডেফিনেশনটা আমি এইখানে লিখে রেখেছি। গোলীয় দর্পণ, গোলীয় দর্পণ দাঁড়াও, মুছে গেছে একটু। হুম, দেখো গোলীয় দর্পণ কি? গোলীয় দর্পণ মানে হচ্ছে, বলছে কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয়, কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয় তাহলে সেই দর্পণটাকে আমরা গোলীয় দর্পণ বলবো।
গোলীয় দর্পণ নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই চ্যাপ্টার জুড়ে, কারণ আমাদের সিলেবাসে গোলীয় দর্পণটাই রয়েছে। যেহেতু এখানে গোলীয় দর্পণ লাগছে, আমি বলে দিলাম গোলীয় দর্পণ মানে হচ্ছে কোনো দর্পণটা যদি কোনো গোলকের অংশ হয়, অর্থাৎ কোনো দর্পণকে যদি কোনো গোলক থেকে কেটে যদি বাদ দেওয়া হয়, তাহলে সেই দর্পণকে আমরা গোলীয় দর্পণ বলবো। এখন বিক্ষিপ্ত প্রতিফলন করতে গেলে আমার প্রয়োজন গোলীয় দর্পণ। তাহলে আমি এটা গোলীয় দর্পণ ড্র করে দেখাচ্ছি। সাপোজ করো এটা হয়ে গেছে আমার গোলীয় দর্পণ, এটা হয়ে গেছে আমার গোলীয় দর্পণ, ঠিক আছে। এবারে এক সেকেন্ড দাঁড়াও। এই যে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছগুলো এসেছে, এবারে আমাকে যদি দেখাতে হয় নিয়মিত প্রতিফলনে কি ছিল, আপতিত আলোক রশ্মি গুচ্ছ সমান্তরাল ছিল, একটা স্পেসিফিক ডাইরেকশন থেকে আসছিল, আর আফটার প্রতিফলন প্রতিফলিত রশ্মি গুচ্ছগুলো সমান্তরাল ছিল, একটা স্পেসিফিক ডাইরেকশন বরাবর যাচ্ছিল। নিয়মিত প্রতিফলন যদি এটা হয়, তাহলে বিক্ষিপ্ত প্রতিফলন নিশ্চয়ই তার অপোজিটটা হবে। এখানেও দেখো আপতিত আলোক রশ্মি গুচ্ছ সমান্তরাল রয়েছে এবং একটা নির্দিষ্ট ডাইরেকশন বরাবর এসেছে। এখানে কি হবে, প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুচ্ছ কিন্তু সমান্তরাল হবে না। নিয়মিত সমান্তরাল হচ্ছিল প্রতিফলিত আলোক রশ্মিগুচ্ছ, এখানে কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে কিন্তু প্রতিফলিত আলোক রশ্মিগুচ্ছ কিন্তু সমান্তরাল হবে না। বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত আলোক রশ্মিগুচ্ছ একটা স্পেসিফিক ডাইরেকশন বরাবর যাবে না, চারিদিকে ছড়িয়ে পড়বে। দেখা যাক কিভাবে ছড়িয়ে পড়েছে। আবার বলছি, নিয়মিত প্রতিফলন হোক বা বিক্ষিপ্ত প্রতিফলন হোক, প্রতিফলনের সূত্র কিন্তু সব জায়গাতেই হোল্ড করবে। আমাকে যদি প্রতিফলনের সূত্র যদি বুঝতে হয়, তাহলে আমাকে আপতন বিন্দুতে অভিলম্ব ড্র করতে হবে। তাহলে এখানে যদি অভিলম্ব ড্র করি, এই অভিলম্বটা হচ্ছে এই দিক বরাবর হচ্ছে। এখানে যদি অভিলম্ব ড্র করি, এখানে অভিলম্বটা আমার এই দিক বরাবর হচ্ছে। এইখানে যদি অভিলম্ব ড্র করি, অভিলম্বটা আমার এই দিক বরাবর হচ্ছে। এইখানে অভিলম্ব ড্র করতে গেলে অভিলম্বটা আমার এই দিক বরাবর হচ্ছে। এইখানে যদি অভিলম্ব ড্র করি, তাহলে অভিলম্বটা আমার এই দিক বরাবর হচ্ছে। দেখতে পাচ্ছ? এখানে কি হবে, আলোক রশ্মি যে দিক বরাবর এসেছিল, এখানে আপতন কোণ I ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এখানে আপতন কোণ I ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, এখানে আপতন কোণ I ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে প্রতিফলন কোণ R ইজ ইকুয়াল টু আমার 0 হবে। তাহলে R ইজ ইকুয়াল টু যেহেতু 0, তাহলে আলোক রশ্মি যে দিক বরাবর এসেছিল সেই দিক বরাবরই ব্যাক করবে। তাহলে এই আলোক রশ্মি এই দিক বরাবরই চলে যাবে। তুমি লক্ষ্য করে দেখো, এইটা হচ্ছে এখানে আপতন কোণ, তাহলে প্রতিফলন কোণ কোনটা হবে, তাহলে প্রতিফলিত আলোক রশ্মিটা এই দিক বরাবর যাবে নিশ্চয়ই। কারণ কি, কারণ আমাকে এই কোণটা আর এই কোণটা আমাকে সমান করতে হবে। কি বলছি বুঝতে পারছো? এই দুটো কোণ আমাকে সমান করতে হবে। তাহলে এইখানে প্রতিফলিত আলোক রশ্মি কোন দিকে যাবে, অবশ্যই প্রতিফলিত আলোক রশ্মি এই দিক বরাবর যাবে। এবার তুমি লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে আপতন কোণ, তাহলে প্রতিফলন কোণটা আপতন কোণের সঙ্গে সমান করতে হবে। অর্থাৎ এই কোণটা এই কোণটা আর এই কোণটা সমান করতে হবে, এইখানে এই কোণটা আর এই কোণটা সমান করতে হবে। এইখানে এটা হচ্ছে আপতিত রশ্মি, তাহলে প্রতিফলিত রশ্মিটা কোন দিক বরাবর যাবে, অবশ্যই এই দিক বরাবর যাবে। কেন?
কারণ এই কোণটা আর এই কোণটা আমার সমান করতে হবে, ঠিক আছে। আবার তুমি লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে আপতিত রশ্মি আর এটা হচ্ছে আমার কোণটা, তাহলে প্রতিফলিত রশ্মিটা আমার এই দিক বরাবর যাবে। কারণ আমাকে এই কোণটা আর এই কোণটা সমান করতে হবে। তাহলে তুমি লক্ষ্য করে দেখো, এখানে আলোক রশ্মিগুলো সমান্তরাল ভাবে একটা স্পেসিফিক ডাইরেকশন থেকে এসেছিল, কিন্তু প্রতিফলিত রশ্মিগুলো কি সমান্তরাল রয়েছে? কে এইদিকেই ব্যাক করছে, কে সোজা যাচ্ছে, কে ডান দিক বরাবর যাচ্ছে, কে একটু বেশি ডান দিকে বেঁকে গেছে, কে আবার সোজা সমান্তরাল ভাবে বেরিয়ে গেছে। তাহলে এখানে কি প্রতিফলিত আলোক রশ্মি গুচ্ছ সমান্তরাল হয়েছে? সমান্তরাল হয়নি। এইখানে কি প্রতিফলিত আলোক রশ্মি গুচ্ছগুলো কি একটা স্পেসিফিক ডাইরেকশন বরাবর গেছে? না, স্পেসিফিক ডাইরেকশন বরাবর যায়নি। তাহলে এইটা হচ্ছে এক্সাম্পল অফ বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলন কি, বিক্ষিপ্ত প্রতিফলন কি, তোমরা নোট ডাউন আশা করছি করে নিয়েছো। প্লিজ করে নাও, নাহলে কিন্তু ভিডিও দেখা বেকার হয়ে যাবে, ঠিক আছে। এবারে এইগুলো কিন্তু সিলেবাসে আসবে না, কিন্তু বললাম যে জিরো লেভেল থেকে শুরু করবো, তো সেই জিরো লেভেল থেকেই পড়ানো চলছে, ঠিক আছে। এবারে গোলীয় দর্পণ, কারণ বিক্ষিপ্ত প্রতিফলন পড়তে গেলে তো আমাদেরকে গোলীয় দর্পণই পড়তে হবে। তাহলে গোলীয় দর্পণ যদি পড়তে হয়, তাহলে কি গোলীয় দর্পণটা কি সেটা আগে বুঝতে হবে। তাহলে গোলীয় দর্পণ কি আমি বলে দিয়েছি। গোলীয় দর্পণ মানে হচ্ছে কোনো একটা দর্পণ যদি কোনো গোলকের অংশ হয়, তাহলে সেই দর্পণটাকে গোলীয় দর্পণ বলবো। কি বলেছে? কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয়, তবে তাকে গোলীয় দর্পণ বলে, তবে তাকে গোলীয় দর্পণ বলে, ঠিক আছে। গোলীয় দর্পণ দুই প্রকারের হতে পারে, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ। ক্লাস 10-এ মাধ্যমিকে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যে দুটো দর্পণ ইম্পর্টেন্ট, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অবতল দর্পণ, কারণ অবতল দর্পণ থেকেই বেশিরভাগ কোয়েশ্চেন আসে, ঠিক আছে। আর উত্তল দর্পণটাও রয়েছে, ঠিক আছে। এগুলো কিন্তু মাধ্যমিক পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবারে সমস্ত অ্যাসপিরেন্ট যারা মাধ্যমিক যেতে চাইছো, সরি মাধ্যমিকে বেশি নাম্বার পেতে চাইছো, অত বোঝার জন্য ইম্পর্টেন্ট, যাদের কাছে বোঝাটা অত ইম্পর্টেন্ট নেই, তাদের কাছেও কিন্তু এই টপিকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ যেহেতু পরীক্ষাতে আসবে। তাহলে গোলীয় দর্পণ দু প্রকারের হতে পারে, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ। এবারে আসি উত্তল দর্পণ কাকে বলে। সব থেকে প্রথমে আমি দেখলাম গোলীয় দর্পণ মানেই দর্পণটাকে কোনো একটা গোলকের অংশ হতে হবে। তাহলে একটা গোলক ড্র করি, একটা গোলক ড্র করলাম। যদি আচ্ছা গোলকের অংশ না, তাই জন্য এটাকে কেটে নিলাম, এটাকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই দর্পণটা হয়ে গেল একটা গোলকের অংশ, আবার এই দর্পণটাও হয়ে গেল একটা গোলকের অংশ। উত্তল দর্পণ মানে কি? উত্তল মানে উঠে আছে, উত্তল মানে উঠে আছে। যে দর্পণটা উঠে থাকবে সেটা হচ্ছে উত্তল। এটা হচ্ছে গদা বাংলায় আমার ডেফিনেশন, এটা বুঝতে পারো। উত্তল মানে উঠে থাকবে, উত্তল মানে উঠে থাকবে। যে দর্পণটা উঠে আছে সেটা উত্তল দর্পণ হবে। উত্তল দর্পণ যদি বুঝতে হয়, তাহলে বোঝো যে দর্পণটা উঠে আছে। এই যে দর্পণটা উঠে আছে, প্রতিফলক তলটা দেখো উঠে আছে, তাই জন্য একটা উত্তল দর্পণ হয়ে গেল। অবতল, অবতল, অবতল মানে যেটা ঢুকে থাকবে। উত্তল মানে যদি উঠে থাকে, তাহলে অবতল মানে ঢুকে থাকবে। তাহলে যে দর্পণটা ঢুকে আছে বা প্রতিফলক তল যদি ঢুকে থাকে, তাহলে সেটা অবতল দর্পণ হয়ে যাবে। তাহলে দেখো প্রতিফলক তল এখানে ঢুকে আছে, তাহলে এটা হয়ে গেল অবতল দর্পণ। এখানে প্রতিফলক তল উঠে আছে, তাহলে এটা হয়ে গেল উত্তল দর্পণ। এবারে বুকিস ডেফিনেশন দেখি, বুকিস ডেফিনেশন আমার কি বলছে। বলছে কোন গোলীয় দর্পণের বাইরের দিকটা মসৃণ, বাইরের দিকটা মসৃণ ও চকচকে হয়ে প্রতিফলক তলের
মতো যদি কাজ করে এবং ভেতরের দিকটা যদি অস্বচ্ছ হয় তাহলে সেই দর্পণকে উত্তল দর্পণ বলবো। কোনো গলীয় দর্পণের যদি বাইরের দিকটাকে যদি মসৃণ চকচকে করা হয় আর স্বাভাবিক যে দিকটা মসৃণ চকচকে থাকবে সেই দিকটাই প্রতিফলক তলের মতো কাজ করবে, তাহলে এই ধরনের দর্পণকে আমরা বলবো উত্তল দর্পণ। আর হ্যাঁ, উত্তল দর্পণকে এই যে উত্তল দর্পণ, এই যে উত্তল দর্পণকে আমরা কিন্তু কি বলবো, ইংরেজিতে এটাকে বলে কনভেক্স মিরর। এটাকে আমরা বলবো কনভেক্স মিরর, কনভেক্স কনভেক্স মিরর। যদি কোনো দর্পণের বাইরের দিকটা স্বচ্ছ মসৃণ করা হয়, অর্থাৎ বাইরের দিকটা যদি প্রতিফলক তলের মতো কাজ করে, সেটাকে আমরা উত্তল বলবো। তাহলে অবতল কি বলবো, তার অপোজিটটাকে অবতল বলবো। তাহলে কোনো গলীয় দর্পণের যদি ভেতরের দিকটাকে মসৃণ চকচকে যদি করা হয় এবং ভেতরের দিকটা যদি প্রতিফলক তলের মতো কাজ করে, তাহলে কোনো গলীয় দর্পণের ভেতরের অংশটাকে যদি মসৃণ চকচকে করা হয় এবং সেই অংশটা যদি প্রতিফলক তলের মতো কাজ করে আর বাইরের দিকটাকে যদি অস্বচ্ছ রাখা হয়, তাহলে সেটাকে অবতল দর্পণ বলবো। আর সেটাই এখানে লেখা আছে, তুমি পড়ে নিতে পারো, আমি আর পড়লাম না। এবার অবতল দর্পণকে ইংরেজিতে কি বলে? অবতল দর্পণকে ইংরেজিতে কনকেভ মিরর বলে। এটাকে কনকেভ মিরর বলে, কনকেভ মিরর বলে। কেভ মানে কি? কেভ মানে গুহা বা খাল। তাহলে দেখো না, চকচকে দিকটা কিন্তু খালের মতো রয়েছে, তাই জন্য এটাকে কনকেভ মিরর বলে। আমি ইংরেজি টার্মটাই বেশি মনে রাখতে অভ্যস্ত, কারণ আমার কাজকর্মগুলো ইংরেজি টার্ম দিয়েই হয়, তাই জন্য আমি বারবার উত্তল অবতল হয়তো বলবো না, আমি কিন্তু কনকেভ কনভেক্সই বলবো। তোমরা নামটার সঙ্গে অভ্যস্ত থাকো, কারণ পরে কিন্তু তোমাদেরকেও, যারা সায়েন্স নিয়ে পড়বে ঠিক করছো, তাদেরকে কিন্তু ইংরেজি নামটার সঙ্গে অভ্যস্ত থাকতে হবে। তোমরা এখন পড়াশোনার সুবিধার জন্য তোমরা উত্তল অবতলই মনে রাখবে, কিন্তু আমি যখন বলবো আমি কিন্তু কনকেভ কনভেক্সই বলবো, খেয়াল রাখবে, ঠিক আছে? তো যাই হোক, এটা হয়ে গেল আমার কনভেক্স মিরর, এটা হয়ে গেল কনকেভ মিরর, এটা হয়ে গেল উত্তল দর্পণ, এটা হয়ে গেল আমার অবতল দর্পণ। চলো নেক্সট আলোচনা। এবারে আমাদেরকে কিছু ডেফিনেশন পড়তে হবে। ডেফিনেশনগুলো এখানে বলা আছে। কি বলছে? মধ্যবিন্দু বা পোল, মেরু। কি বলছে? গলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলবো। মেরু মানেই হচ্ছে মধ্যবিন্দু, তাহলে কোনো গলীয় দর্পণের মধ্যবিন্দুটাকে আমরা বলবো মেরু বা মধ্যবিন্দু। কি বলছে? কোন গলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলে। প্রতিফলক তলের মধ্যবিন্দু, দেখো প্রতিফলক তলের মধ্যবিন্দু আমাকে ড্র করতে হবে, তাই তো? এটা হয়ে গেল মধ্যবিন্দু এখানে, এটা হয়ে গেল মধ্যবিন্দু এখানে, এটা হয়ে গেল মধ্যবিন্দু এখানে। অবশ্যই এটাকে মেরু বলবো বা পোল বলবো, এটাকেই মেরু বলবো বা পোল বলবো। যেহেতু পোল পি দিয়ে শুরু হয়, তাই জন্য পোলকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করবো। তাহলে এটা হয়ে গেল পোল পি। কি বললাম বুঝতে পারলে? চলো নেক্সট কি আছে। এবারে বলছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্র মানেটা কি? বলছে গোলীয় দর্পণটি যে গোলকের অংশবিশেষ, সেই গোলকের কেন্দ্রকে বলবে বক্রতা কেন্দ্র। সেই গোলকের কেন্দ্রটাকে বলবো বক্রতা কেন্দ্র। তাহলে এই যে গোলীয় দর্পণ, সেই গোলীয় দর্পণ তো কোনো না কোনো গোলকের অংশ বিশেষ, ওই গোলকের কেন্দ্রকে আমরা বক্রতা কেন্দ্র বলবো, ঠিক আছে? এই গোলকের কেন্দ্রকে আমরা বক্রতা কেন্দ্র বলবো। এই যে এই গোলটা আমি এঁকেছিলাম, সাপোজ করো এটা হচ্ছে তার কেন্দ্র, তাহলে এইটাকে আমরা বক্রতা কেন্দ্র বলবো। কেন্দ্রকে আমরা সেন্টার দিয়ে প্রকাশ করি, তাই জন্য সি লিখলাম। এই যে গোলীয় দর্পণ, এটাও তো কোনো গোলকের অংশ ছিল, তার কেন্দ্রকে আমরা বক্রতা কেন্দ্র বলবো। এই যে কেন্দ্র, এটাকে বক্রতা কেন্দ্র বলবো, যেটাকে সি দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। সি ফর সেন্টার, তাই জন্য সি দিয়ে প্রকাশ করেছি। বুঝতে পেরেছো? চলো ঠিক আছে, চলো এবারে কি বলছি, প্রধান অক্ষ। বলছে দর্পণের মধ্যবিন্দু অর্থাৎ মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোজককারী সরলরেখা। বলছে মেরু এবং বক্রতা কেন্দ্রের সংযোজককারী সরলরেখা, এটাকে প্রধান অক্ষ বলবো। তাহলে দেখো না, এই যে মেরু আর বক্রতা কেন্দ্র, এদের সংযোজককারী সরলরেখা হচ্ছে প্রধান অক্ষ।
এই যে মেরু আর বক্রতা কেন্দ্র এদের সংযোজককারী সরল রেখা হচ্ছে প্রধান অক্ষ, তাহলে এই লাইনটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে মেরু আর বক্রতা কেন্দ্র, মেরু এবং বক্রতা কেন্দ্র এদের সংযোজককারী সরল রেখাকে আমরা কি বলবো? প্রধান অক্ষ বলবো। এই যে মেরু আর বক্রতা কেন্দ্র এদের সংযোজককারী সরল রেখাকে বক্রতা কেন্দ্র বলবো। আবার বলছি, না দেখে লেখো প্লিজ, না দেখে লেখো, এইখানের পড়া এইখানে শেষ হবে। তাহলে আমরা কি পড়লাম একটু রিভাইজ করে নাও। আমরা গোলীয় দর্পণ কি সেটা পড়লাম, গোলীয় দর্পণ দুভাগে বিভক্ত, একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ, সেটা পড়লাম। উত্তল দর্পণ কাকে বলে? না কোনো গোলকের, কোন গোলীয় দর্পণের বাইরের দিকটা মসৃণ ও চকচকে এবং বাইরের দিকটা যদি প্রতিফলক তলের মতো কাজ করে, আর ভেতরের দিকটাকে যদি অস্বচ্ছ রাখা হয় তাহলে সেটাকে উত্তল বলবো, তার অপোজিটটাকে আমরা অবতল বলবো। তারপরে কিছু ডেফিনেশন আমাদেরকে মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে মেরু কি, বুঝলাম। তারপরে পড়লাম কি না বক্রতা কেন্দ্র কি, বুঝলাম। তারপরে পড়লাম কি প্রধান অক্ষ, প্রধান অক্ষ কি সেটা বুঝলাম। ঠিক আছে, এমনি করে প্লিজ রিভাইজ করতে থাকো, খাতায় লিখতে থাকো, বারবার ধরে বলছি খাতায় লিখতে থাকো, না হলে কিন্তু হবে না। আর যদি যারা যারা রিভাইজ করার জন্য এই ভিডিওটা দেখছো, আমি যে টার্মগুলো বলছি সেগুলো মনে মনে মেমোরাইজ করো, মনে মনে মুখস্থ নিজের ভাষা দিয়ে বলার চেষ্টা করো। দেখো এখানের পড়া কিন্তু এইখানেই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কি বলছে দেখো। বলছে বক্রতা ব্যাসার্ধ, দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের ব্যাসার্ধকে দর্পণটির বক্রতা ব্যাসার্ধ বলবো। সেই গোলকের ব্যাসার্ধকে, গোলকের ব্যাসার্ধকে দর্পণটির বক্রতা ব্যাসার্ধ বলবো। ঠিক আছে, তাহলে এই যে এটাও ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ মানে কি? এই যে ধরো না এই কেন্দ্র থেকে এর উপরে যদি লম্ব ড্র করি সেটাই তো বক্রতা ব্যাসার্ধ, বা এই গোলকের ব্যাসার্ধকে বক্রতা ব্যাসার্ধ বলবো। ঠিক আছে, আমি বলতে পারি এই ডিস্টেন্সটাই বক্রতা ব্যাসার্ধ হবে, আমি বলতেই পারি এখানে যে এই ডিস্টেন্সটা আমার বক্রতা ব্যাসার্ধ হবে, বা বলতে পারি এই ডিস্টেন্সটা আমার বক্রতা ব্যাসার্ধ হবে। ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ এটাকে আমি বেসিক্যালি আর দিয়ে প্রকাশ করব। বক্রতা ব্যাসার্ধকে রেডিয়াস তো আর দিয়ে প্রকাশ করব, বক্রতা ব্যাসার্ধকে আমি আর দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এই যে পোল, মেরু মানে পোল, পি দিয়ে প্রকাশ করেছি। বক্রতা কেন্দ্র মানে সেন্টার, কেন্দ্র মানে সেন্টার, তাই সি দিয়ে প্রকাশ করেছি। অক্ষ মানে অ্যাক্সিস। ঠিক আছে, বক্রতা ব্যাসার্ধ মানে রেডিয়াস, রেডিয়াসকে আমরা স্মল আর দিয়ে প্রকাশ করি। কি বলছি বুঝতে পারছো? এবারে কি আছে? উন্মেষ। কোন গোলীয় দর্পণের, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উন্মেষ কাকে বলে? উন্মেষ কাকে বলে পড়ে নাও। দেখো বলছে কোন গোলীয় দর্পণের প্রধান ছেদের, দেখো এটা হচ্ছে প্রধান ছেদ, এই যে এই পুরো জিনিসটা হচ্ছে প্রধান ছেদ, এই পুরো জিনিসটা হচ্ছে প্রধান ছেদ। উন্মেষ কাকে বলবো? প্রধান ছেদের প্রান্ত বিন্দু। এই যে প্রধান ছেদের প্রান্ত বিন্দু, ধরো এটা হচ্ছে একটা প্রান্ত বিন্দু এম, এটা হচ্ছে একটা প্রান্ত বিন্দু এন, এটা হচ্ছে একটা প্রান্ত বিন্দু এম, এটা হচ্ছে একটা প্রান্ত বিন্দু এন। বলছে প্রধান ছেদের প্রান্ত বিন্দুকে যদি একটা সরল রেখা দিয়ে যদি যোগ করা হয়, প্রধান ছেদের প্রান্ত বিন্দুকে যদি একটা সরল রেখা দিয়ে যদি যোগ করা হয়, প্রধান ছেদের প্রান্ত বিন্দুকে যদি একটা সরল রেখা দিয়ে যদি যোগ করা হয়, তাহলে এই সরল রেখার দৈর্ঘ্যটাকেই উন্মেষ বলবো। তাহলে উন্মেষটা হচ্ছে এইখানে এম এনটা হচ্ছে উন্মেষ, এখানে এম এন ইজ ইকুয়াল টু উন্মেষ। এটাকে ইংরেজিতে অ্যাপারেচার বলা হয়। এখানে এম এনটা উন্মেষ, এখানে এম এনটাকে অ্যাপারেচার বলা হবে। ঠিক আছে, এখানে এই এম এনটাকে অ্যাপারেচার বলা হবে, উন্মেষ বলা হবে। ঠিক আছে, কি ডেফিনেশনটা আছে পড়ে দেখি একটু। বলছে কোন গোলীয় দর্পণের প্রধান ছেদের দুই প্রান্ত বিন্দু যোগ করলে, দুই প্রান্ত বিন্দু যোগ করলে যে সরল রেখা পাওয়া যায়, দুই প্রান্ত বিন্দু যোগ করলে যে সরল রেখা পাওয়া যায় তাকে ওই দর্পণের উন্মেষ বলে। তাহলে কোন গোলীয় দর্পণের প্রধান ছেদের দুটো প্রান্ত বিন্দুকে যদি একটা সরল রেখা দিয়ে যোগ করি, সেই সরল রেখাটাকে উন্মেষ বলবো, বা সেই সরল রেখার দৈর্ঘ্যটাকে উন্মেষ বলবো। ঠিক আছে, এবারে আছে কৌণিক উন্মেষ। ওই সরল রেখা দর্পণের বক্রতা কেন্দ্রে, ওই সরল রেখা দর্পণের বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, ওই সরল রেখা দর্পণের বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কৌণিক উন্মেষ বলা হয়। এই প্রান্ত বিন্দুগুলো দর্পণের বক্রতা কেন্দ্রে যে কোণ তৈরি করে, ওই প্রান্ত বিন্দুগুলো দর্পণের বক্রতা কেন্দ্রে যে কোণ তৈরি করে, ওই প্রান্ত বিন্দুগুলো দর্পণের বক্রতা কেন্দ্রে যে কোণ তৈরি করে, চলো দেখো এই যে এই কোণ,
এই কোণ, এই কোণ, এই কোণ, এই কোণটাকে আমরা কৌণিক উন্মেষ বলবো। এই যে এই কোণ, এই আলফা, এই যে এই কোণ, এই আলফা, এই আলফাটাকে আমরা কৌণিক উন্মেষ বলবো। এই আলফাটাকে আমরা বলবো অ্যাঙ্গুলার অ্যাপারেচার, অ্যাঙ্গুলার অ্যাপারেচার। কি বললাম বুঝতে পারলে? তাহলে ওই প্রান্ত বিন্দুগুলো দর্পণের কেন্দ্রে অর্থাৎ বক্রতা কেন্দ্রে যে কোণ তৈরি করে সেটাকে আমরা কি বলবো না কৌণিক উন্মেষ। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও। নেক্সট দেখো, নেক্সট একটা জিনিস এখানে খেয়াল রাখবে, আমরা যে আমাদের সিলেবাসে যে দর্পণগুলো রয়েছে, আমাদের সিলেবাসে যে গোলীয় দর্পণগুলো রয়েছে তার উন্মেষটা কিন্তু খুব ছোট হয়। আমাদের সিলেবাসে যে গোলীয় দর্পণগুলো আছে তার কৌণিক উন্মেষটা কিন্তু খুব ছোট হয়। আমাদের সিলেবাসে যে গোলীয় দর্পণগুলো রয়েছে তার কৌণিক উন্মেষ খুব ছোট হয়। জেনারেলি এই কৌণিক উন্মেষ আলফার মানটা, এই আলফা আমাদের সিলেবাসে যেটা আছে সেই আলফার মানটা লেস দ্যান 15 ডিগ্রি হয়। এই আলফার মানটা লেস দ্যান 15 ডিগ্রি হয়। এই আলফার মানটা লেস দ্যান 15 ডিগ্রি হয়। কি বললাম বুঝতে পারলে? আমাদের সিলেবাসে যে গোলীয় দর্পণগুলো রয়েছে আমাদের সিলেবাসে যে গোলীয় দর্পণগুলো রয়েছে তার উন্মেষ খুব ছোট হয়। আমরা যে আলোচনাগুলো করব সেগুলো ক্ষুদ্র উন্মেষ যুক্ত গোলীয় দর্পণ করব। আমাদের সিলেবাসে যে গোলীয় দর্পণগুলো রয়েছে সেগুলো ক্ষুদ্র উন্মেষ যুক্ত গোলীয় দর্পণ হয়েছে। আমাদের সিলেবাসে যেগুলো রয়েছে সেগুলো ক্ষুদ্র উন্মেষ যুক্ত গোলীয় দর্পণ রয়েছে। আর ক্ষুদ্র উন্মেষ যুক্ত গোলীয় দর্পণ মানে কৌণিক উন্মেষের মানটা 15 ডিগ্রি অপেক্ষা কম হবে। কৌণিক উন্মেষের মানটা 15 ডিগ্রি অপেক্ষা কম হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। এবারে আসছি উপাক্ষীয় রশ্মি কি আর প্রান্তিক রশ্মি কি। দেখো আগে ড্র করে নি। দেখো এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণ। ঠিক আছে,
দেখো, উপাক্ষীয় রশ্মি মানে কি আর প্রান্তিক রশ্মি মানে কি? যে রশ্মিগুলো, উপাক্ষীয় রশ্মি মানে যে রশ্মিগুলো মেরুর খুব কাছাকাছি এসে আপতিত হবে, যে রশ্মিগুলো মেরুর খুব কাছাকাছি এসে আপতিত হবে, যে সকল রশ্মি গোলীয় দর্পণে প্রধান অক্ষের সঙ্গে, হ্যাঁ, মেরুর খুব নিকটবর্তী অঞ্চলে এবং প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণ করে, প্রধান অক্ষের সঙ্গে ক্ষুদ্র কোণে। তাহলে উপাক্ষীয় রশ্মির ডেফিনেশনটাই হচ্ছে যে রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে খুব ক্ষুদ্র কোণ করবে, প্রধান অক্ষের সঙ্গে খুব ক্ষুদ্র কোণ করবে, আর মেরুর খুব কাছাকাছি এসে আপতিত হতে হবে। এক্সাম্পল নেওয়া যাক। সাপোজ করো এই রশ্মিটা, সাপোজ করো এই রশ্মিটা, দাঁড়াও, সাপোজ করো এই রশ্মিটা, এই রশ্মিটা, এটা হচ্ছে আমার মেরু পি, এটা হচ্ছে আমার পি মেরু, এখানে এটাও হচ্ছে আমার পি মেরু, এটা হচ্ছে আমার পি মেরু, এটা হচ্ছে আমার পি মেরু। আমি কি বললাম? মেরুর খুব কাছাকাছি এসে আপতিত হতে হবে আর প্রধান অক্ষের সঙ্গে খুব অল্প কোণ করতে হবে, সেটাকে উপাক্ষীয় রশ্মি বলবো বা প্যারাক্সিয়াল রে বলবো। তাহলে প্রান্তিক রশ্মি কাকে বলবো বা মার্জিনাল রে কাকে বলবো? উপাক্ষীয় রশ্মিতে পড়লাম যে রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে খুব অল্প কোণ করবে আর মেরুর খুব কাছাকাছি এসে আপতিত হবে, সেগুলোকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি বা প্যারাক্সিয়াল রে। এবারে প্রান্তিক রশ্মি কি হবে? তার অপোজিটটা হবে, প্রধান অক্ষের সঙ্গে বেশি কোণ করবে আর মেরুর দূরে এসে আপতিত হবে, মানে আপতন বিন্দুগুলো এই রশ্মির ক্ষেত্রে মেরুর খুব দূরবর্তী বিন্দু হবে। তাহলে এই রশ্মিগুলো কি হবে? এই রশ্মিগুলো কি হবে? যে সকল রশ্মি গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে বড় কোণ এবং দর্পণের মেরু থেকে দূরে অর্থাৎ দর্পণের প্রান্তে আপতিত হয়, সেগুলোকে আমরা বলবো প্যারাক্সিয়াল রে। ঠিক আছে, এখন লক্ষ্য করে দেখো আমাদের সিলেবাসে, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও, আমাদের সিলেবাসে শুধুমাত্র আমরা সেই সমস্ত রে নিয়ে কাজ করব যেগুলো উপাক্ষীয় রশ্মি হবে বা যেগুলো প্যারাক্সিয়াল রে হবে। আমাদের সিলেবাসে কিন্তু মার্জিনাল রে অর্থাৎ প্রান্তিক রশ্মি নিয়ে কিন্তু কোনো আলোচনা নেই। প্রান্তিক রশ্মি কাকে বলে সেটা পরীক্ষাতে আসতে পারে, কিন্তু প্রান্তিক রশ্মি নিয়ে আমরা কাজকর্ম করব না। আমরা ফিউচারে যে ডায়াগ্রামগুলো ড্র করব সেগুলো শুধুমাত্র উপাক্ষীয় রশ্মির জন্য প্রযোজ্য হবে, আর আমরা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের কথাই আলোচনা করব। দেখো, তাহলে আমাদেরকে প্রান্তিক রশ্মি আঁকতে গেলে দর্পণের দূরে এসে আপতিত হতে হবে, দর্পণের দূরে এসে আপতিত হতে হবে, দর্পণের দূরে এসে আপতিত হতে হবে, দর্পণের দূরে এসে আপতিত হতে হবে। ঠিক আছে, তাহলে হোয়াইট গুলো হচ্ছে প্যারাক্সিয়াল রে, এই হোয়াইট গুলো হচ্ছে প্যারাক্সিয়াল রে, এটা হচ্ছে প্যারাক্সিয়াল, সরি সরি সরি, হোয়াইট গুলো হচ্ছে মার্জিনাল, হোয়াইট গুলো হচ্ছে মার্জিনাল, ইয়েলো গুলো হচ্ছে প্যারাক্সিয়াল, ইয়েলো গুলো হচ্ছে প্যারাক্সিয়াল। মুছে গেল একটু।
যাই হোক, তাহলে মার্জিনাল রে কি বুঝতে পেরেছো, প্যারাক্সিয়াল রে কি বুঝতে পেরেছো। আমরা যে সমস্ত দর্পণ নিয়ে কাজ করব, আমরা যে রশ্মি নিয়ে কাজ করব, সেগুলো অবশ্যই উপাক্ষীয় রশ্মি হবে। আমাদের প্যারাক্সিয়াল রে নিয়ে আমরা আলোচনা করব না, এই প্যারাক্সিয়াল রে নিয়ে আমরা আলোচনা করব না, খেয়াল থাকে যেন। প্যারাক্সিয়াল রে, সরি, মার্জিনাল রে নিয়ে আমরা আলোচনা করব না, প্রান্তিক রশ্মি নিয়ে আমরা আলোচনা করব না। ডেফিনেশনটা পরীক্ষাতে আসতে পারে, কিন্তু কি বলে, আমাদের যে ডায়াগ্রাম গুলো হবে সেগুলো প্রান্তিক রশ্মি অর্থাৎ মার্জিনাল রে নিয়ে হবে না। এতটা পর্যন্ত যা যা পড়লাম রিভাইজ করো, তারপরে নেক্সট দেখবে। আবার বলছি রিভাইজ করো। চলো নেক্সট। এবার হচ্ছে অবতল দর্পণের মুখ্য ফোকাস। এক সেকেন্ড। এবারে আমরা পড়ব অবতল দর্পণের মুখ্য ফোকাস। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ। এবারে আমরা পড়বো অবতল দর্পণের মুখ্য ফোকাস। তাহলে আগে অবতল দর্পণ ড্র করে নি। চলো, আমরা এখন অবতল দর্পণ নিয়ে ডিসকাশন করছি। তাহলে অবতল দর্পণ মানেটা কি? অবতল দর্পণ মানে দর্পণের ভেতরের অংশটা, অর্থাৎ খাল দিকটা হচ্ছে প্রতিফলক তলের মতো কাজ করবে, খাল দিকটা হচ্ছে মসৃণ করা হবে, চকচকে করা হবে। তাহলে বাইরের দিকটা হচ্ছে অস্বচ্ছ করা হবে। ঠিক আছে, এবারে এটা হয়ে গেল অবতল দর্পণের মেরু, যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করব। এটা হয়ে গেল অবতল দর্পণের বক্রতা কেন্দ্র, যেটাকে আমি সি দিয়ে প্রকাশ করব। এখন প্রধান ফোকাস মানে কি? দেখো, অবতল দর্পণে যখন সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছগুলো যখন এসে পড়বে না, এই অবতল দর্পণে যখন সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছগুলো যখন এসে পড়বে, এই অবতল দর্পণে যখন সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছগুলো যখন এসে পড়বে, তখন দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে, এই অবতল দর্পণে যখন সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছগুলো যখন এসে পড়বে, তখন দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে সেগুলো প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হবে। সেগুলো প্রধান অক্ষের উপরে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে। তাহলে অবতল দর্পণের উপরে
যখন প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছগুলো যখন এসে পড়বে অবতল দর্পণে, যখন প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছগুলো যখন এসে পড়বে তখন দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে সেগুলো প্রধান অক্ষের ওপর একটা বিন্দুতে মিলিত হবে। দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে সেগুলো প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, আর প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হবে সেটাকে আমরা মুখ্য ফোকাস বলবো ওই অবতল দর্পণের। বোঝা গেছে? তাহলে প্রধান মুখ্য ফোকাস কি বলবো? তাহলে যখন কোনো অবতল দর্পণের উপরে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছগুলো যখন এসে পড়বে তখন দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে সেগুলো প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলিত হবে সেই বিন্দুটাকে ওই অবতল দর্পণের মুখ্য ফোকাস বলা হবে। দেখো সংজ্ঞাটা দেখি কি লেখা আছে। বলছে কোন সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে এসে অবতল দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দুতে মিলিত হয়। ওই বিন্দুকে অবতল দর্পণটির মুখ্য ফোকাস বা সংক্ষেপে ফোকাস বলা হয়। তাহলে সংজ্ঞা তোমরা নিজেরা লিখবে, সংজ্ঞা বুকিস ডেফিনেশন লেখার কোনো প্রয়োজন নেই। আবার বলছি, কোন অবতল দর্পণের উপরে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছগুলো যখন এসে পড়বে তখন দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে সেগুলো প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলিত হবে সেগুলোকে, সেই বিন্দুটাকে দর্পণের বা ওই অবতল দর্পণের মুখ্য ফোকাস বলা হবে। এবারে চোখটা বন্ধ করে মেমোরাইজ করো স্যার কি বললেন। স্যার বলল যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যদি দর্পণ কর্তৃক প্রতিফলিত হয় তাহলে প্রতিফলিত আলোক রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের উপরে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সেই নির্দিষ্ট বিন্দুকে ওই অবতল দর্পণের মুখ্য ফোকাস বলা হবে। নিজে থেকে ততক্ষণ পর্যন্ত মেমোরাইজ করো, ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে সঙ্গে আওড়াও, যতক্ষণ পর্যন্ত না তোমার মুখস্থ হচ্ছে, না দেখে খাতায় লিখছো। খাতায় লিখবে তারপরেই কিন্তু নেক্সট টপিকে জাম্প করবে। আবার বলছি, যদি এইখানের পড়া এইখানে করতে হয়, যদি ঘরে গিয়ে যদি বলো যে না আমি ঘরে গিয়ে পড়বো না, এখানের পড়া এখানেই করব, তাহলে আমার সঙ্গে সঙ্গে ততক্ষণ পর্যন্ত আওড়াও যতক্ষণ না মুখস্থ হচ্ছে, আর মুখস্থ করে খাতায় লেখো, তারপরে নেক্সট টপিকে যাবে। তাহলে চোখ বন্ধ করো, অবতল দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে মেমোরাইজ করার চেষ্টা করো, তারপরে না দেখে খাতায় লিখবে। তাহলে আবার বলছি, অবতল দর্পণের মুখ্য ফোকাস কাকে বলবো না, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে প্রতিফলিত আলোক রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, ওই নির্দিষ্ট বিন্দুকে ওই অবতল দর্পণের মুখ্য ফোকাস বলা হবে। ঠিক আছে? তাহলে মুখ্য ফোকাসটা হচ্ছে এফ। এবারে একটা কথা বলি, দেখো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ অবতল দর্পণে এলো, দিয়ে প্রতিফলিত আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলো, বা প্রতিফলিত আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে জমায়েত হলো। দেখো প্রতিফলিত আলোক রশ্মিগুলো কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুগামী হলো, প্রতিফলিত আলোক রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুগামী হলো। এই ধরনের যে রশ্মিগুলো থাকবে না, দাঁড়াও, এই ধরনের যে রশ্মিগুলো হবে এই রশ্মিগুলোকে আমরা বলবো এই প্রতিফলিত, দাঁড়াও, এই প্রতিফলিত রশ্মি যা একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয় তাদের কি রশ্মি বলা হয়?
না অভিসারী রশ্মি বলা হয়। অভিসারী রশ্মি বলা হয়, এগুলোকে আমরা অভিসারী রশ্মি বলবো। হ্যাঁ, খেয়াল রাখবে। অভিসারী রশ্মিকে বাংলায় ইংরেজিতে কি বলবো? এই অভিসারী রশ্মিকেই ইংরেজিতে আমরা বলবো কনভার্জিং রে। কনভার্জিং রে। আর যেহেতু এই ধরনের দর্পণ রশ্মিগুলোকে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত করে, তাই জন্য অবতল দর্পণকে আমরা কনভার্জিং মিররও বলে থাকি। এই যে এই কনকেভ মিররকে ইজ কনভার্জিং নেচার বলতে পারো। ইজ কনভার্জিং নেচার। কনভার্জিং রেও বলা হয়। ঠিক আছে, খেয়াল রাখবে। তাহলে কোন রশ্মি যদি একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে ফোকাসড যদি হয়, তাহলে সেই রশ্মিগুলোকে আমি অভিসারী রশ্মি বলবো বা ইংরেজিতে কনভার্জিং রে বলবো। তাহলে অভিসারী রশ্মি বা কনভার্জিং রে কি সেটা বুঝে রাখবে। এই গোটা আলো জুড়ে এই কনভার্জিং রে বা অভিসারী রশ্মি নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তাই জন্য বলছি এই জিনিসটা একটু খেয়াল রাখবে। তাহলে কনভার্জিং রে বা অভিসারী রশ্মি কি? যে রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দু বরাবর ফোকাসড হবে, যে রশ্মিগুলো একটা নির্দিষ্ট বিন্দুতে জড়ো হবে, সেই রশ্মিগুলোকে আমরা কনভার্জিং রে বলবো বা অভিসারী রশ্মি বলবো। কি বললাম বোঝা গেল? দেখো, অবতল দর্পণের মুখ্য ফোকাস পড়ে নিয়েছি আমরা, কনভার্জিং রে পড়ে নিয়েছি আমরা, অভিসারী রশ্মি পড়ে নিয়েছি। এবারে আমরা পড়বো উত্তল দর্পণের মুখ্য ফোকাস। উত্তল দর্পণ মানে কি হবে? কোন দর্পণের আমার বাইরের অংশটা মসৃণ হবে আর ভেতরের অংশটা আমার চকচকে হবে। সরি, যে দর্পণের বাইরের অংশটা মসৃণ হবে, যে দর্পণের বাইরের অংশটা চকচকে হবে, যে দর্পণের বাইরের অংশটা হচ্ছে একটা প্রতিফলক তলের মতো কাজ করবে, আর যে দর্পণের ভেতরের অংশটা হচ্ছে অস্বচ্ছ হবে, ভেতরের অংশটা ঘষা হবে, সেই দর্পণকে আমরা উত্তল দর্পণ বলবো। দেখো বারবার ধরে রিভিশন হচ্ছে, কিন্তু তোমরা এভাবেও মুখস্থ মনে রাখতে পারো। আমি যেরকম করে গদা বাংলায় মনে রাখি, উত্তল মানে উঠে আছে, অর্থাৎ প্রতিফলক তল এখানে কিন্তু উঠে থাকবে, উত্তল হয়ে থাকবে। তাহলে সেই দর্পণটা আমার উত্তল দর্পণ হবে। তুমি দেখো প্রতিফলক তল হচ্ছে এটা, আর এই প্রতিফলক তলটা এখানে উঠে আছে, তাই জন্য এটা হচ্ছে আমার উত্তল দর্পণ। বোঝা গেছে? এবারে এইখানে রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আসবে, মানে রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। করলাম সমান্তরাল, করলাম সমান্তরাল, করলাম সমান্তরাল, করলাম, করলাম। এই রশ্মিগুচ্ছগুলো এলো, এই রশ্মিগুচ্ছগুলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে এসেছে। এখন এই গোলীয় দর্পণ বা এই উত্তল দর্পণের মেরু হচ্ছে এটা পি, বক্রতা কেন্দ্র হচ্ছে এটা সি,
বলছে এই ধরনের রশ্মি যেগুলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে এবং একে অপরের সঙ্গে সমান্তরাল হবে, এই রশ্মিগুলো একে অপরের সঙ্গে সমান্তরাল এবং প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, এটাকেই যৌগিক বাক্যে বলা হচ্ছে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আপতিত আলোক রশ্মি গুচ্ছ। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আপতিত আলোক রশ্মি গুচ্ছ মানে যে সমস্ত আলোক রশ্মিগুলো এসে পড়বে সেগুলো প্রধান অক্ষের সঙ্গে প্রত্যেকেই সমান্তরাল হবে। সেগুলো বলছে দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে একটা নির্দিষ্ট বিন্দু থেকে প্রতিষ্ঠিত হচ্ছে বলে মনে হবে। এখানে দেখতে পাচ্ছ এগুলো উত্তল দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে ছড়িয়ে পড়ছে এবং আমি যদি চোখটা রাখি এখানে আমার মনে হবে একটা নির্দিষ্ট বিন্দু থেকে প্রতিষ্ঠিত হচ্ছে বা একটা নির্দিষ্ট বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে। আর এই বিন্দুটা প্রধান অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু হয়, আর এই স্পেসিফিক বিন্দুটাকে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলা হবে। এটাকে আমি এফ দিয়ে প্রকাশ করব। ঠিক আছে, এবারে সংজ্ঞাটাতে আসি, সংজ্ঞাটা কি বলছে দেখি। বলছে একইভাবে কোন সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে এসে উত্তল দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। অপসৃত, প্রতিষ্ঠিত নয়, এই বাংলা টার্মগুলো আমার গুলিয়ে যায় আর কি। তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ উত্তল দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের ওপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে আমার মনে হচ্ছে। সত্যিকারের তো এখান থেকে বেরোচ্ছে না, মনে হচ্ছে এই পয়েন্ট থেকে বেরোচ্ছে। তাই জন্য এই যে দেখো এইগুলোকে আমি ডটেড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করেছি কেন, কারণ এই পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি অপসৃত হচ্ছে না, কিন্তু আমার মনে হচ্ছে এইখান থেকে অপসৃত হচ্ছে। ঠিক আছে, আর ওই বিন্দুটা প্রধান অক্ষের উপর অবস্থিত হয়, আর প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে ওই প্রতিফলিত রশ্মিগুচ্ছগুলো অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে সেটাকেই আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস বলবো। আবার বলছি দেখো, একইভাবে কোন সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে এসে উত্তল দর্পণে আপতিত হলে প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। অর্থাৎ আমি নিজের ভাষায় গদা বাংলায় যদি বলতে যাই তাহলে আমি কি বলবো, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আগত আপতিত প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আপতিত আলোক রশ্মিগুচ্ছ উত্তল দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, আর ওই নির্দিষ্ট বিন্দুকে উত্তল দর্পণের মুখ্য ফোকাস বলা হবে। বোঝা গেছে? বুঝতে পেরেছো তোমরা? এবারে দেখো এই রশ্মিগুলো কিন্তু, এই প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে না, নির্দিষ্ট বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে। তাই জন্য এই রশ্মিগুলোকে আমরা কি বলবো, এই রশ্মিগুলোকে আমরা বাংলায় বলবো অপসারী রশ্মি। দাঁড়াও, এই রশ্মিগুলোকে বলা হবে অপসারী রশ্মি। অপসারী রশ্মি এগুলোকে ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে ডাইভারজিং রে। যেহেতু
এই ধরনের রশ্মিগুচ্ছ যেহেতু এই ধরনের দর্পণ সমান্তরাল রশ্মিগুচ্ছগুলোকে ডাইভার্জিং রেতে পরিণত করে বা অপসারী রশ্মিতে পরিণত করে, তাই জন্য এই দর্পণের নেচার হচ্ছে, বা লিখতে পারি নেচার অফ কনভেক্স মিরর, নেচার অফ কনভেক্স মিরর is diverging, is ডাইভার্জিং। ঠিক আছে, বা এই বাংলাতে যদি বলা হয় তাহলে এই ধরনের দর্পণকে বা এই ধরনের দর্পণের নেচার হচ্ছে অপসারী নেচারের। ঠিক আছে, বা এটাকে ডাইভার্জিং মিররও বলা হয়, বলতে পারো। ঠিক আছে, এটাকে ডাইভার্জিং মিররও বলা হয়, এটাও তুমি বলতে পারো। চলো, তাহলে উত্তল দর্পণের মুখ্য ফোকাস কি সেটা তোমরা বুঝতে পেরেছো। এবারে হচ্ছে ফোকাস দূরত্ব বা ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য কাকে বলবো? কিছুই নেই, মেরু থেকে ফোকাসের দূরত্বটাকে ফোকাস দৈর্ঘ্য বলবো। এখানে পিএফটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এখানে পিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, বা এটাকে ফোকাল লেন্থ বলে, ফোকাল লেন্থ বলে। এটাকে আমরা স্মল এফ দিয়ে রিপ্রেজেন্ট করি, এটাকে আমরা স্মল এফ দিয়ে রিপ্রেজেন্ট করি। আচ্ছা, এখানেও পিএফ ফোকাল লেন্থ। ঠিক আছে, এখানেও পিএফ ইজ ইকুয়াল টু হচ্ছে ফোকাল LENGTH। এটাকে আমরা স্মল এফ দিয়ে রিপ্রেজেন্ট করব, এটাকে আমরা স্মল এফ দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, তাহলে উত্তল বা অবতল দর্পণের মেরু বা মধ্যবিন্দু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে, মেরু বা মধ্যবিন্দু থেকে মুখ্য ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলা হয়। ঠিক আছে, এবারে আসছি ফোকাস তল। ফোকাস তল মানে কি আমাকে বুঝতে হবে। তাহলে ফোকাস তল আগে আমি বোঝাই, তারপরে ডেফিনেশন পড়বো। এটা হচ্ছে আমার অবতল দর্পণ। এটা হচ্ছে আমার উত্তল দর্পণ। সাপোজ করো এটা হচ্ছে মেরু, যেটাকে পি দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে ফোকাস, যেটাকে এফ দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে দাঁড়াও, এটা হচ্ছে ফোকাস, যেটাকে এফ দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, যেটাকে সি দিয়ে প্রকাশ করব। এটা হচ্ছে মেরু, পি দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে ফোকাস, এফ দিয়ে প্রকাশ করব, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, সি দিয়ে প্রকাশ করব।
এরপরে আমাকে এমন একটা তল কল্পনা করতে হবে যেটা ফোকাস বিন্দুগামী হবে। আমাকে এমন একটা তল কল্পনা করতে হবে যেটা ফোকাস বিন্দুগামী হবে। অবশ্যই এই তলের বৈশিষ্ট্য কি হবে? এই তলটা প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে। এই তলের বৈশিষ্ট্য কি হবে? এই তলটা কিন্তু প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে। তাহলে এই তলের দুটো মেন বৈশিষ্ট্য হচ্ছে, এই তলের দুটো মেন বৈশিষ্ট্য আছে। দুটো মেন বৈশিষ্ট্য কি? এই তলটা প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে, এই তলটা প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে, আর অবশ্যই এই তলটা কিন্তু ফোকাস বিন্দুগামী হবে। এই তলটা কিন্তু ফোকাস বিন্দুগামী হবে। এবারে আমি সংজ্ঞাটা বলছি, দেখো কি বলছে। কোন গোলীয় দর্পণের মুখ্য ফোকাস বিন্দুর মধ্য দিয়ে এবং দর্পণের প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে যে তল কল্পনা করা হয় তাকে ফোকাস তল বলে। তাহলে ফোকাস তলের মেন দুটো বৈশিষ্ট্য কি? ফোকাস তলের মেন দুটো বৈশিষ্ট্য হচ্ছে এই তলটা অবশ্যই ফোকাস বিন্দুগামী হবে, আর এই তলটা অবশ্যই প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে। এই রকম তলকে আমরা ফোকাস তল বলবো। ফোকাস তলটা এখানে একে দেখানো আছে। এবারে নেক্সট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে গৌণ ফোকাস কাকে বলে। আগে আমি বোঝাই, তারপরে বুকিস ডেফিনেশনটা পড়বো। এতক্ষণ ধরে আমরা যে আলোক রশ্মিগুলো পড়লাম সেগুলো তো একে অপরের সঙ্গে সমান্তরাল ছিল, তার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু প্রধান অক্ষের সঙ্গেও সমান্তরাল ছিল। এতক্ষণ ধরে আমরা যে রশ্মিগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো কিন্তু একে অপরের সঙ্গে তো সমান্তরাল ছিল। এই যে দেখতে পাচ্ছ এই রশ্মিগুলো কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরাল, আর তার সঙ্গে সঙ্গে তারা কিন্তু প্রধান অক্ষের সঙ্গেও সমান্তরাল ছিল। দেখতে পাচ্ছ প্রধান অক্ষের সঙ্গেও সমান্তরাল ছিল। এই রশ্মি উৎসগুলো কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরাল এবং প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ছিল। কিন্তু এবারে আমরা এমন রশ্মিগুলো নিয়ে আলোচনা করব যেগুলো একে অপরের সঙ্গে সমান্তরাল তো হবে কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সেগুলো সমান্তরাল হবে না। ঠিক আছে, দেখো এগুলো একে অপরের সঙ্গে সমান্তরাল তো হবে কিন্তু প্রধান অক্ষের সঙ্গে এগুলো সমান্তরাল হবে না। এগুলো একে অপরের সঙ্গে সমান্তরাল তো হবে কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে না। এবার দেখা গেছে এই রশ্মিগুলো প্রতিফলিত হয়ে এমন একটা বিন্দুতে মিলিত হয় যেগুলো ফোকাস তলের উপর অবস্থিত একটা বিন্দু হয়। যেগুলো ফোকাস তলের উপর অবস্থিত একটা বিন্দু হয়। আর এই স্পেসিফিক বিন্দুটাকে আমরা বলবো সেকেন্ডারি ফোকাস, যেটাকে আমি এফ ড্যাশ নাম দেব। ঠিক আছে, চলো এই স্পেসিফিক বিন্দুটাকে আমরা সেকেন্ডারি ফোকাস বলবো। তাহলে এখন আমরা এমন কিছু রশ্মির কথা আলোচনা করছি যে রশ্মিগুলো একে অপরের সঙ্গে তো সমান্তরাল কিন্তু এগুলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়। তাহলে সমান্তরাল ভাবে আপতিত আলোক রশ্মি গুচ্ছ যদি প্রধান অক্ষের সঙ্গে সামান্য কোণ করে আপতিত হয় তাহলে সেই রশ্মিগুলো দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে ফোকাস তলের ওপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। বোঝা গেছে? এই নির্দিষ্ট বিন্দুকে আমরা গৌণ ফোকাস বলবো। এবার এই গৌণ ফোকাস কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু নয়। ধরো রশ্মিগুলো এরকম এসে পড়েছিল তাই জন্য এইদিকে মিলিত হয়েছিল। যদি রশ্মিগুলো এরকম এসে পড়তো তাহলে কিন্তু এই বিন্দুতে মিলিত হতো না, এমন একটা বিন্দুতে মিলিত হতো যেটা ফোকাস তলের উপরে অবস্থিত হতো। কি বললাম বুঝতে পারলে? সাপোজ করো আমি যদি অন্য কালারের লাইন দিয়ে যদি আঁকতে যাই, দাঁড়াও অরেঞ্জ দিয়ে আঁকছি।
এখানে আঁকলে ব্যাপারটা জটিল লাগবে আর কি। আঁকছি, দাঁড়াও। দুটো রশ্মি আঁকলাম, বেশি আঁকবো না। এগুলো দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে এরকম ভাবে যাবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে যদি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যদি প্রধান অক্ষের সঙ্গে অল্প কোণ করে আপতিত হয়, তাহলে সেগুলো অবতল দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে ফোকাস তলের উপরে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। সেই নির্দিষ্ট বিন্দুকে অবতল দর্পণের গৌণ ফোকাস বলা হবে। এবং গৌণ ফোকাস কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু নয়, সেটা কিন্তু ফোকাস তলের উপরে যে কোনো একটা বিন্দু হতে পারে। আমি তো অবতল দর্পণের ক্ষেত্রে গৌণ ফোকাসের সংজ্ঞাটা বুঝলাম, এবারে তোমার মুখস্থ করার পালা। মুখস্থ ঠিক নয়, নিজের ভাষাতে চোখ বন্ধ করে আমার সঙ্গে সঙ্গে রিপিট করার চেষ্টা করো। সমান্তরাল ভাবে আপতিত আলোক রশ্মি গুচ্ছ যদি প্রধান অক্ষের সঙ্গে অল্প কোণ করে আপতিত হয়, তাহলে অবতল দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়। সেই রশ্মিগুচ্ছ বা সেই প্রতিফলিত রশ্মিগুচ্ছ ফোকাস তলের উপর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুকে গৌণ ফোকাস বলা হয়। এবং গৌণ ফোকাস কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু নয়, এটা ফোকাস তলের উপর অবস্থিত যে কোনো বিন্দু হতে পারে। বোঝা গেছে? তাহলে এটা গেল গৌণ ফোকাসের সংজ্ঞা অবতল দর্পণের ক্ষেত্রে। উত্তল দর্পণের ক্ষেত্রে গৌণ ফোকাসের সংজ্ঞা কি হবে? সাপোজ করো কোণ করে কিছু আলোক রশ্মি এসে পড়ছে, বোঝা গেছে? তাহলে এই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে গৌণ ফোকাস এফ ড্যাশ। তাহলে এর ক্ষেত্রে উত্তল দর্পণের ক্ষেত্রে গৌণ ফোকাসের সংজ্ঞা কি হবে? যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি যদি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে অল্প কোণ করে যদি আপতিত হয়, কোথায় না উত্তল দর্পণে, তাহলে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যদি উত্তল দর্পণে প্রধান অক্ষের সঙ্গে অল্প কোণ করে যদি আপতিত হয়, যদি সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে অল্প কোণ করে যদি উত্তল দর্পণে আপতিত হয়, তাহলে প্রতিফলিত হওয়ার সময় রশ্মিগুলো ফোকাস তলের উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে এবং সেই নির্দিষ্ট বিন্দুকে উত্তল দর্পণের গৌণ ফোকাস বলা হবে। সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যদি প্রধান অক্ষের সঙ্গে অল্প কোণ করে যদি উত্তল দর্পণে আপতিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মি গুচ্ছ ফোকাস তলের উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে আর ওই নির্দিষ্ট বিন্দুকে
উত্তল দর্পণের গৌণ ফোকাস বলা হবে। আর গৌণ ফোকাস কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু নয়, এটি ফোকাস তলের উপর অবস্থিত যে কোনো বিন্দু হতে পারে। ঠিক আছে, সংজ্ঞাটা পড়ে দেখো। এবারে বুকিস ডেফিনেশনটা পড়ে দেখো, নিজেরাই বুঝতে পারবে। বলছে সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে মানে অল্প কোণ করে কোন গোলীয় দর্পণে আপতিত হয়, তবে প্রতিফলনের পর প্রতিসৃত হবে না, প্রতিফলিত রশ্মি হবে। এটা প্রতিসৃত হবে না, প্রতিফলিত হবে। এটা প্রতিফলিত হবে, এটা প্রতিফলিত হবে, ঠিক করে নেবে, প্রতিফলিত হবে রশ্মি ফোকাস তলের উপরিস্থ কোন বিন্দুতে মিলিত হয় অবতল দর্পণের ক্ষেত্রে। ফোকাস তলের উপরিস্থ কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় উত্তল দর্পণের ক্ষেত্রে। এক্ষেত্রে ফোকাস তলের উপরিস্থ বিন্দুটিকে গৌণ ফোকাস বলা হয়। গৌণ ফোকাস কোনো নির্দিষ্ট বিন্দু নয়, এটা সবথেকে ইম্পর্টেন্ট। গৌণ ফোকাস কিন্তু কোনো নির্দিষ্ট বিন্দু নয়, এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। বোঝা গেছে? গৌণ ফোকাস কিন্তু নির্দিষ্ট বিন্দু নয়। চলো তাহলে মোটামুটি কতক্ষণ হলো? না, আজকে আর কিছু বলবো না, অনেক বেসিক জিনিস আলোচনা করেছি। আজকের ভিডিওটা ভালো করে আরেকবার দেখবে, বুঝে বুঝে আরেকবার পড়বে, সংজ্ঞাগুলোকে মুখস্থ করার চেষ্টা করবে। মুখস্থ করার চেষ্টা বলাটা ভুল, নিজের ভাষায় বানিয়ে লেখার চেষ্টা করবে। বিশ্বাস করো, নিজের ভাষায় যদি সংজ্ঞাটাকে বানিয়ে লেখো, ওইগুলো তোমার জলদি মুখস্থ হবে। ঠিক আছে, তো আজকে বেসিক আলোচনা ছিল, বেসিক ডেফিনেশন গুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে একটু লেভেলটা আপ হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এতটাই থাক, আসছি নেক্সট ভিডিওতে এর পরের টপিক নিয়ে। আজকের মতো বাই।